Welcome, everybody. I'm Nazifa Bashar, back with another episode, and today's one is called That's What She Said About a Generation Reporting Itself. বেশিরভাগ সাংবাদিক ধীরে ধীরে ইতিহাসের ভেতরে ঢুকে পড়েন, কিন্তু এই প্রজন্মের সেই সুযোগটা ছিল না। তারা আগে প্রতিবাদ করেছে, তারপর ভোট দিয়েছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই মাঠে নেমে কাজে ঢুকে পড়েছে। অনেক বছর পর প্রথমবার তরুণরা শুধু রাজনৈতিক খবর কনজিউম করেনি, তারা সেই খবরটা লিখেছে, তারাই প্রচার করেছে। এতে কিন্তু সাংবাদিকতাও বদলে যায়, কারণ যখন রিপোর্টাররা সেই মোমেন্ট, সেই প্রজন্মের অংশ হয়ে থাকে, তখন কিন্তু দূরত্ব কমে যায়, নিরপেক্ষতা তখন হারায় না, হয়ে ওঠে আরও সচেতন। আজকের পর্ব শুধু পলিটিক্স রিপোর্টিং নিয়ে না, ইট ইজ অ্যাবাউট কাভারিং দ্য ফিউচার ইউ আর শেপিং ইউর সেলফ, লিভিং ইট অ্যান্ড ব্রিদিং ইট। আজকে আমার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের দুই তরুণ এবং অ্যাক্টিভ নারী রিপোর্টার, তানজিলা তাসনিম এবং শামিমা রিতা। জেনজি সাংবাদিক, জেনজি ইনক্লুসিভ নির্বাচন কভার করেছে, তাও আবার একটি ঐতিহাসিক জেনজি আপরাইজিংয়ের পর। চলুন তাদের থেকেই শুনি তাদের অভিজ্ঞতা। ওয়েলকাম টু দ্যাটস হোয়াট শি সেড। আমি খুবই খুশি আজকে তোমাদেরকে পেয়ে। আমি অনেক কিছু শুনতে চাই, অনেক কিছু জানতে চাই। প্রথমেই দুইজনের কাছ থেকেই জানতে চাই, প্রথমবার রিপোর্টিংয়ে বের হয়ে নিজেকে কি সাংবাদিক মনে হচ্ছিল নাকি সেই মোমেন্টের একজন পার্টিসিপেন্ট? ধরো এটা মুভমেন্ট হোক, এটা ডাকসু হোক, এটা ইলেকশন হোক, এই মোমেন্টে তো জেনজি সবচেয়ে বড় একটা বিষয়। তোমরা দুইজনই জেনারেশন জেডের। দুইজনের থেকে রিতা তুমি বলো আগে। প্রথমত এটা আমার প্রথমবার ইলেকশন কভারেজ ছিল না। আমি এর আগেও ঢাকা 17-তে কভারেজে ছিলাম। ওইটা আরও বেশি ইন্টারেস্টিং ছিল ওই কারণে, কারণ তখন হিরো আলম ছিল এখানকার ক্যান্ডিডেট, অপোজিশন ক্যান্ডিডেট। তো ওইখানে অনেক ধরনের ঘটনা ছিল। তো আমি ভেবেছি যে এইবার ইলেকশনটা যেহেতু সুষ্ঠু হবে, তো এই ধরনের ক্লাউন টাইপের কোনো ঝামেলা বা কোনো ধরনের তেমন কিছু হবে না। তবে আমি ঢাকা 10-এ বেশ কিছু কেন্দ্রে ঘুরতে গিয়েছি। প্রথমত আমি কোথাও নিজেকে যতটুকু না বললেই নয়, সাংবাদিক হিসেবে পরিচয় না দিলেই নয়, ওইটার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, ভোটারদের সাথে কথা বলার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমার পরিচয় দেওয়া লাগছে এবং এটা খুবই স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কথা বলছে। এবং প্রথমবার যেহেতু ভোট যারা দিতে আসছে তারা অনেকেই আগে থেকেই ভোটার ছিল, এরকম বিষয়ে অনেক ধরনের অভিজ্ঞতা, পূর্বে ভোট দিতে পারেনি, এবারই প্রথমবারের মতো ভোট দিতে আসছে। অনেক মজার ঘটনা ছিল ওইখানে, অমোচনীয় কালি নিয়ে বিষয় ছিল, তারপর আরও অনেক বিষয় ছিল, গণভোট নিয়ে কথা হচ্ছিল, নানা বিষয় নিয়ে কথা বলতে গেলে এই বিষয়টাই আমরা বুঝতে পেরেছি যে। তাহলে তুমি যে বললা যে তুমি মানে না পারতে তুমি সাংবাদিক পরিচয়টা তুমি দাও না, এটা কি তোমার কোনো একটা স্ট্র্যাটেজি? তোমার কি মনে হয় যে তুমি সাংবাদিক বললে মানুষজন আর একটু কম কথা বলবে? হ্যাঁ, এইটা আমি বরাবরই চেষ্টা করি যে কোনো জায়গায় বা যারা আমাকে চেনে না, ওইখানে অ্যাজ এ জার্নালিস্ট পরিচয়টা না দিয়ে যতটুকু আমি তথ্য বের করে নিয়ে আসতে পারি। তানজিলা, তোমার কি এরকম কোনো স্ট্র্যাটেজি আছে, বা তুমি যখন রিপোর্টিংয়ে নামো তুমি কি ওই রিপোর্টারের যে ইয়েটা মানে সেন্সটা ওইটা নিয়ে তুমি নামো, নাকি তুমি সাধারণ জনগণ হিসেবে তুমি নিজেকে করতে চাও? আমি যখন আসলে রিপোর্টিংয়ে যাই, প্রথমে আমার মনে হয় যে রিপোর্টার হিসেবে যখন আমি একটা মানুষের কাছে যাব, সাধারণ মানুষের কাছে, সে আমাকে কথা বলতে ভয় পাবে আমার সাথে, কারণ মনে হবে যে আমি কি না কি বলে ফেলবো, ওটা লিখে দিবে, তারপরে মানুষ এসে আমাকে। এবং জার্নালিস্টদের তো এরকম একটা ব্যাড রেপুটেশন আছে যে একটা কথা উল্টাভাবে বলে দেওয়ার। দ্যাটস হোয়াই আই অলওয়েজ ট্রাই টু বি আ নর্মাল পারসন। আমি যখন তাদের সাথে কথা বলে নেই, আমি যখন বুঝতে পারি যে উনি অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছেন, যেরকম আমি মানে যখন এই কেন্দ্রগুলোতে গিয়েছি, আমি ঢাকা 17-তে ডিউটি ছিল আমার, ওখানে যে ভোটারগুলো যারা আসছেন, প্রথমে আমি তারা ভোট দিয়েছেন কি না, তারা কাকে মানে যাকেই ভোট দিয়েছেন তাদের কাছে কি আশা করছেন, এই ব্যাপারগুলো যখন আমি ক্লিয়ার হয়েছি, তখন আমি তাদের কাছে নিজের পরিচয় দিয়েছি যে আমি সাংবাদিক, আমি আপনার এই কথাটা কি ব্যবহার করতে পারি কি না, কারণ তার একটা অনুমতি ছাড়া তো আমি ওই লেখাটা বা উনি যে কথাটাই বলছেন সেটা কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। তো ওই ক্ষেত্রে আমি তারপরে আমার পরিচয়টা নিয়ে আসি, যেন তখন উনি ওকে কনভিন্স হন, ঠিক আছে, উল্টাপাল্টা কিছু বলবে না। এরকম কি কখনো হয়েছে যে ধরো তুমি অনেক গল্প করে ফেললা, অনেক কিছু শুনে ফেললা, তারপর তুমি বললা যে তুমি সাংবাদিক, তখন ভয় পেয়ে গেল যে না তাহলে আমার এই কথাটা বলেন না? না, তো এরকম হয়েছে যে যখন অনেক গল্প টল্প করে ফেলেছি, তখন ওনার মনের ভেতরে যা থাকে, যত গ্রাস থাকে, সব তো একদম বের করে ফেলে। কিন্তু যখন আমি বলি যে আমি সাংবাদিক, আমি কি এই কথাটা লিখতে পারি কিনা, তখন বলে যে এইভাবে লেখেন না, একটু অন্যভাবে লেখেন, একটু ঠিকঠাক ভাষা ব্যবহার করেন। সো এইটা থাকে, একটু সেলফ সেন্সরশিপের ব্যাপার তাদের নিজেদের মধ্যে থাকে। যেরকম আমার এইটাতে একটা এক্সপিরিয়েন্স এমন হয়েছিল যে আমি যখন একজনের সাথে কথা বলতে গিয়েছিলাম, সে সো সিনিয়র, উনি প্রায়
70 বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা ছিলেন। ওনার সঙ্গে আমি যখন কথা বলতে গিয়েছি তখন বলে না না আমি কারোর সাথে কথা টথা বলবো না। আমি বলছি যে আপনারা যে এতদিন পরে ভোট দিতে আসছেন, এখন যদি আপনি কথা না বলেন তাহলে পরে অন্য কেউ কীভাবে বুঝবে যে আপনি নিজের ইচ্ছেতে এসেছিলেন কিনা। তখন বলছে আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করো কী করবে। তখন উনি আস্তে কথা বলেছেন এবং নিজে থেকেই সব কিছু বলছিলেন। তারপরে তো রীতা, আমরা যে এই ইলেকশনটা এখন ফেস করলাম, মাত্র শেষ হলো, এটা কিন্তু আসলো তোমাদেরই জেনারেশনের একটা আপরাইজিংয়ের পর, এবং এইখানে বড় একটা অ্যাক্টর ছিল জেনজি। ওই মুভমেন্টের সাথেও তুমি সম্ভবত যুক্ত ছিলে, ভোটও তুমি দিয়েছো এবং ইলেকশন কভারেজও করেছো। ব্যক্তিগত অনুভূতি কি রিপোর্টিং থেকে আলাদা রাখা কি একটু কষ্ট ছিল? প্রথমত অনুভূতিটা তো দুর্দান্ত ছিল, কারণ চোখের সামনে 2024-এর যে ঘটনাগুলো পর্যায়ক্রমে উঠে আসছিল, যখন আমরা ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছিলাম প্রতিটা কেন্দ্রেই যেন একটা দুর্দান্ত মানে বিষয়গুলোকে যখন দেখছিলাম তখন দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছিল। এবং আপরাইজিংয়ের সময়গুলোতে একদম স্টার্টিং পয়েন্ট থেকে যখন মানে আমরা ফিলও করতে পারছিলাম না এমন কিছু একটা হবে, তখন থেকেই মানে একটা অদ্ভুত বিষয়, মানে আমরা যখন চিন্তা করতে পারলাম যে আপরাইজিং হয়ে গেছে, ভোট চলে আসছে, ইভেন সুষ্ঠুভাবে হয়েও যাচ্ছে, যেটা আমরা বরাবর চেয়ে আসছিলাম যে একটা সুষ্ঠু ভোট হোক এবং অবশ্যই এটা রাতের ভোট না হোক। তো আমি যাকেই পাচ্ছিলাম রাস্তায়, আমি রিক্সাওয়ালা থেকে শুরু করে আমি সকালবেলা নাস্তা করতে গিয়ে অনেকের সাথে চা খেতে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম। তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি তখন কোনো সিএনজি বা পরিচিত সিএনজি না, আমি বিভিন্ন ধরনের অটো রিক্সায় করে যাচ্ছিলাম যাতে তাদের এক্সপেরিয়েন্সগুলো আমি জানতে পারি। তো আমার কাছে মনে হচ্ছিল ভোট কেন্দ্রগুলো যখন আমি যাব ওরা তো একরকম দিবে, বাট যারা ভোট দিচ্ছে না এবং যারা দূর দূরান্ত থেকে ভোট দিয়ে আসছে তাদের অনুভূতিটা কি। তো এর মধ্যে আমার কামরাঙ্গীচরের একজন পিয়ার ভাইয়ের সাথে দেখা হয়, উনি খুবই দুর্দান্ত গল্প করতেছিল, আমি ওনার সাথে গল্প করতেছিলাম অনবরত। আমি তখন এনসিপি অফিসের দিকে যাচ্ছিলাম, তখন ওদের একটা প্রেস কনফারেন্স শুরু হবে। তো আমি ওনাকে এই তাড়াহুড়োর মধ্যে আমি ওনার সাথে গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমি জিজ্ঞেস করতেছি আপনি কাকে ভোট দিয়েছেন, তো উনি একটা নির্দিষ্ট দলকে ভোট দিয়েছে। তো উনি বলতেছে যে আমার পরিবারের 10 জনকেই আমি এই দলের মধ্যে ভোট দেয়াইছে। কেন এই দলকে কেন? বলছে যে আমি পূর্ববর্তী সময়ে সবগুলা দলকেই দেখছি, আমি এই দলটাকে দেখতে চাই তারা কি করে। তো আমি পরে বললাম যে এই দলের যে বিষয়টা এইটাকে কেন মনে হলো যে এরা ভালো করবে বা কিছু। সব কথা হয়ে গেছে, উনি আমাকে বলতেছে যে হ্যাঁ ভালো করবে, আমাদের নারীদের জন্য নিরাপত্তা এক্সট্রাভাবে তৈরি হবে, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারবো, পূর্বের অভিজ্ঞতাগুলো তিক্ত ছিল, এবারের অভিজ্ঞতা দেখি নতুন কি করতে পারে। এত কোয়েশ্চেন করার পর আমি যখন চলে আসছি তো আমি বলতেছি আমি কি আপনার একটা ভিডিও ক্লিপ নিতে পারি? তখন উনি আমাকে বলতেছে আপনি কি সাংবাদিক? তো আমি বলতেছি যে হ্যাঁ আমি কোথায় কোন টিভিতে কাজ করেন? তা আমি কি টিভি তো না, একটা ছোটোখাটো পত্রিকাতে। বলছে কোথায়? ডেইলি স্টার। এটা শুনে বলছি আমি কিন্তু দলের নাম বলবো না। তো তখন আমি বললাম যে দলের নাম বলা রাখবে না, উনি অলরেডি আমাকে অনেক তথ্য দিয়ে ফেলছে। তো উনি আমাকে খুব রিকোয়েস্ট করতেছিলেন। আমি তারপর তাকে বলছি যে আমাদের পডকাস্ট হয় বা আমাদের ইন্টারভিউ হয়, আমরা আপনাকে নিতে পারি যদি আপনার ইন্টারভিউর টাইমটা আমাদের জন্য ভালো মনে হয় যে আপনি যে ভোট দিয়েছেন। তখন উনি রাজি হয়েছে যে না ঠিক আছে ওকে। তোমরা দুইজনই নট অনলি ইয়াং, ইউ আর বোথ উইমেন। তো নিশ্চয়ই যখন তোমরা মানুষকে অ্যাপ্রোচ করো কথা বলার জন্য, নিশ্চয়ই একটু অ্যাটিটিউডের ডিফারেন্স থাকে। তোমরা কি মনে হয় তোমাদের বয়সের কারণে পিপল আর মোর ওপেন টু ইউ, নাকি আরেকটু রিজার্ভ থাকে বা তোমাদেরকে সিরিয়াসলি নেয় না? এবং নারী ক্ষেত্রেও আমি এটা জানতে চাই যে তোমরা নারী দেখে পুরুষরা তোমাদের সাথে কিভাবে কমিউনিকেট করে, নারীরা কিভাবে কমিউনিকেট করে, কতটুকু কমফর্ট ফিল করে তোমার এজ এবং জেন্ডার দুইটা মিলিয়ে। তানজিলা তুমি একটু। আমার হচ্ছে দুই ধরনের এক্সপিরিয়েন্সই আছে। যেমন আমি যদি কখনো জেন্ডার রিলেটেড কিছু কাভার করতে যাই, যেমন আমার হচ্ছে যে সিলেটে আমি একটা কাজ করেছিলাম চা শ্রমিকদের সাথে গিয়ে, এন্ড এবং আমি দেখলাম যে ওরা কিন্তু তোমাকে একদম ওদের কমিউনিটির মধ্যে মিশিয়ে নিয়েছিল। মানে নিজের মাথার চাদর খুলে আমাকে দিচ্ছে যেন আমার কাপড় ময়লা না হয়, বসতে দিচ্ছে। সো আমার এখানে মনে হচ্ছিল কিছু জায়গায় আমি প্রিভিলেজ পাই, যেরকম হচ্ছে যে তাদের সাথে মিশে যাওয়া বা তারা ইমোশনালি কিভাবে কানেক্ট করছে, এই কথাগুলো মনে হয় এই ক্ষেত্রে আমি কিছুটা মানে প্রিভিলেজ পেয়ে যাচ্ছি। আবার কিছু জায়গায় আমার বয়সের জন্য আমাকে অনেকে হালকাভাবে নিয়ে নেয়, আরে ও কি বোঝে, আচ্ছা তুমি বসো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার সাথে খুবই সিরিয়াসভাবে হয়েছে এবং ওই টাইমটাতে না আমার খুব অফেন্ডেড লাগে, কেন আমি তো এখানে মানে একজন সিনিয়র যে কাজটা করতে এসেছেন উনি যে প্রশ্নটা নিয়ে যাবেন, একজন প্রফেশনাল
রাইট উনি যে আনসারটা লিখবেন বা উনি যে রিপোর্টটা দিবেন, আমার রিপোর্টটা তো সেম ভাবে যেতে পারে। তাহলে তাকে যদি ওই রিপোর্টের জন্য জাজ করা হয়, আমাকে কেন বয়সের জন্য জাজ করা হবে? এছাড়া ঢাকার বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাগুলোতে যাই যখন, ওই জায়গাতে দেখি হয়তো মেয়ে হিসেবে আমাকে তখন একটু বেশি জাজ করা হয় যে না, ওর সাথে কথা বলবো না। সেই জায়গায় আমার জায়গায় যদি একটা ছেলে যায়, তার সাথে কিন্তু আবার অনেক মানে কমফোর্টেবলি ওনারা কথা বলতে পারেন। সো আমার মনে হয় আমার সাথে যারা কমিউনিকেট করেন, এই দুইটা এক্সপিরিয়েন্স এই দুইটাই অলরেডি হয়েছে। ফ্যাক্টর থাকে। রিতা, তোমার থেকে একটু জানতে চাই। আমি তো দুইটা যেটা বললো আর কি তানজিলা, যে দুইটা এক্সপিরিয়েন্সই নিচ্ছি। তবে হ্যাঁ, আমি এখন একটা স্ট্র্যাটেজি মেনটেন করি। সেটাতে প্রথমতই আমি চেষ্টা করি যে যতটুকু আমাকে নিজেকে বড় দেখা যায় ড্রেস আপ করার। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার এই জন্য যে আমাকে অনেক ছোট মনে হয়, তো আমি অ্যাকচুয়ালিতে ওইটা কোথাও যেহেতু মৌখিকভাবে সবসময় প্রকাশ করার সুযোগ কম থাকে, তো আমি চেষ্টা করি আমার ভয়েস বা হচ্ছে ব্যবহার দিয়ে বিষয়টাকে যতটুকু বিনয়ের সাথে কথা বলা যায়। তবে আমি এখন পর্যন্ত প্রায় 16টা ডিস্ট্রিক্টে ঘোরার সুযোগ আমার হয়েছে। তো আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই মানে মেয়েদের মানে অঞ্চল ভেদে মেয়েদের খুবই গুরুত্ব সহকারে। বাট আমি যখন আমি যেহেতু নারায়ণগঞ্জের, তো আমি নারায়ণগঞ্জ থেকে যখন ঢাকায় আসি, তো এই দুইটা সিটিতেই মানে আমি একটা জিনিস দেখেছি যে মেয়েদের ব্যাপারে অনেক বেশি, ও আচ্ছা ও তো মেয়ে, ও কি করবে, ওকে ও তুমি আমি যখন সাংবাদিকতা শুরু করি, তখন আমাদের নারায়ণগঞ্জে আমি সহ 2 জন ছিলাম যারা নতুনভাবে সাংবাদিকতা একটা নতুন অধ্যায় শুরু করার একটা চেষ্টা ছিল। তো ও এখনও জার্নালিজমে আছে, আমিও আছি। আমাদের শুরু থেকেই বলা হতো যে মেয়ে মানুষ বেশি দূর যাইতে পারবে না, আরে ওরা কি করবে, ওরা নারায়ণগঞ্জের মধ্যেই থাকবে, বা একটা তুচ্ছতাচ্ছিল্যর যে বিষয়টা ছিল। আমি ভাবছি যখন আমি ঢাকায় আসবো, হয়তো অনেক বড় বড় মেয়ে জার্নালিস্ট আছে, রোজিনা আপা, তারপরে সাবিহা আপু, তারপরে হচ্ছে মুন্নি সাহা, এদের আমরা আইডোলজি জায়গা থেকে বা অ্যাজ এ এক্সাম্পলার হিসেবে দেখতাম যে হ্যাঁ, উদাহরণস্বরূপ ওনারা তো আছে, যাওয়া যায়। রাইট। তো আমি যখন ওই ধরনের চিন্তা ভাবনা করতাম, তো মেয়ে হিসেবে আমাদের সবসময় পিছিয়ে রাখার একটা বিষয় ছিল বরাবরই, এবং ভোটের মধ্যেও আছে। সাইকোলজিক্যালি আমি যে বিষয়টা সমাজের মধ্যে দেখি, যত শিক্ষিত, যতই মানে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ হোক, তারা মেয়েদের ব্যাপারে, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, ইভেন আমিও এখন এরকমই হয়ে গেছে যে পুরুষরা হচ্ছে মেয়েদের ব্যাপারে একটু নিচু চোখেই দেখে। এবং এটার সাথে আমি একটু অ্যাড করি রিতাপুর সাথে, আমার কি মনে হয়, সরি বাট ঢাকার মানুষ বা এই অঞ্চলের মানুষ বেশি জেন্ডার মানে ডিসক্রিমিনেশন করে। কারণ আমি যখন আমার গ্রামের কথা যদি বলি, রাজশাহী থেকে আমি বড় হয়েছি, বা দূরে অন্য কোনো জায়গায় ঘুরতে গেছি, আমি কিছুদিন আগে পঞ্চগড়ে গিয়েছিলাম, ওখানকার না কেউ আমাকে মেয়ে বলে জাজ করে বা ইয়ে করে না। তোমাদের থেকে এটা শুনে আমার খুবই ইন্টারেস্টিং লাগছে, কিন্তু পাবলিক পার্সপেক্টিভ থেকে কিন্তু সবাই মনে করে ঢাকায় বা সিটি সেন্ট্রিক সবাই এত শিক্ষিত, ওরা নিশ্চয়ই মেয়েদেরকে আরেকটু বেশি। আমার কাছে এটা এক্সপেক্টেড ছিল যে আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসলে আমার হয়তো ওই জায়গাটা আমার কমে যাবে, কারণ সবার সাইকোলজি সেম হয় না। যেমন আমাকে কেউ যখন ডাউন করে কথা বলে কোনো কারণ ছাড়া, তখন আমি নিজে ডাউন ফিল করা শুরু করি, যদিও এটা উচিত না। তারপর আমরা চেষ্টা করি সাইকোলজিক্যালি এটা হয়ে যায়। কিন্তু আমি দেখেছি আমার কর্মক্ষেত্রে এরকমটা হয়নি। আমি লাকিলি আমি 2টা কর্মক্ষেত্রে এখন পর্যন্ত ঢাকায় কাজ করেছি, প্রত্যেকটা জায়গায় আমি অ্যাজ এ উইমেন সর্বোচ্চ সম্মানটুকু পাওয়ার জায়গাটা আমি পেয়েছি। কিন্তু আমি রাস্তায় যখন চলতেছি বা আদার্স যারা কলিগ আছে বা আমার যারা পরিচিত আছে, তাদের মধ্যে এক ধরনের অফেন্ডেড, যেমন মানে অনেক জায়গাতেই আমি দেখেছি যে মেয়ে মানুষ কত দূর আগাবা, এত রাতে ধরে রিপোর্ট করতে হয়, মানে একটা এক্সপেকটেশন নিয়ে আসি না আমরা যে ঢাকার সব থেকে মডার্ন একটা জায়গা, মানে দেশের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে আসছে, কিন্তু আমি যখন বাইরে যাচ্ছি দে আর মোর ওয়েলকামিং, মানে ঢাকার মানুষের চাইতে আরো বেশি ওয়েলকামিং। সো আমার এক্সপেরিয়েন্সটা এই জায়গাতে একটু ডিফারেন্ট। আমি এখানে বেশি ডিসক্রিমিনেশনের শিকার খুবই মানে যেটা বললাম যে মানুষ কিন্তু আসলে এটা এক্সপেক্ট করে না। মানুষ মনে করে যে আরবান সিটিতে মানে আমার মনে হয় যে তারা জানে না, যেহেতু মানে জানে না বলতে তাদের যে এডুকেশনের যে ব্যাপারটা এটা একটু কম, কিন্তু তারপরেও একটা হিউম্যান সাইড থাকে না। সো ওখান থেকে তারা মনে করে যে আমার ছেলে মেয়ে যেই হোক না কেন সবাই সমান, ওই জায়গা থেকে দেখছে। আর মিডিয়া হাউসের কথা যদি বলি, এই জায়গাটাতে আমি ইকুয়াল একটা মানে রাইট পেলেও, যেরকম আমি একটা ইলেকশন কভার করেছি, একটা না অ্যাকচুয়ালি আমি 2টা স্টুডেন্ট ইলেকশন অ্যান্ড এই ন্যাশনাল ইলেকশনটা কভার করেছি।
আমার বস যিনি উনি কিন্তু মনে করেন না এরকম যে আমি পারবো না বা ওকে দেওয়া কি ঠিক হবে কি না, বাট এর প্রিভিয়াস আমার যে ওয়ার্ক প্লেসটা ছিল ওখানটাতে আমি একটা ইভেন্টের তো অনেক ফলো আপ হয় আগে থেকে, তারপরে ফাইনাল ইভেন্টটা হয়, আমাকে ছোট ছোট ফলো আপ দেওয়া হতো, কিন্তু লাস্টলি যখন ফাইনাল একটা বড় ইভেন্ট সেটাতে কিন্তু আমাকে না পাঠিয়ে আমার একটা মেল কলিগকে পাঠানো হতো। সো মেবি উনি মনে করতেন যে আমি ওটা পারবো না করতে, আমি জানি না, উনি আমাকে প্রুভ করারও জায়গা দেন নাই। সো এই ডিসক্রিমিনেশনটা আমি এখানেই ফেস করেছি। এখন যদি আমরা বলি ইয়াং ভোটার বা তোমাদের জেনারেশনের ভোটার, এবং এইবার তোমাদের জেনারেশন অনেক ক্যান্ডিডেটসও ছিল আমাদের ইলেকশনে, তাদের সাথে যখন কমিউনিকেট করেছো ওরা কি তোমাদেরকে আসলে প্রফেশনালি ট্রিট করেছে বা ওইভাবে কমিউনিকেট করেছে, নাকি একটা বন্ধুসুলভ একটা আচরণ ছিল? সেন্সের জায়গা থেকে তো ডেফিনেটলি আমাদের মধ্যে একটা সমতা ছিল যে ও যেভাবে চিন্তা করে আমি ওর জায়গাটা ও না বললেও আমি কিছু কিছু বিষয় বুঝতে পারছি। আর পলিটিক্যাল জায়গা থেকে আমি অনেক বিষয় হয়তো ওদের মতো করে, বিশেষ করে আমি যেহেতু এনসিপির বিষয়টা আমি দেখতাম বা দেখি এখনো, তো ওদের সাথে কথা বলতে গেলে ওদের সেন্স, আমার সেন্স যেহেতু মোটামুটি কাছাকাছি জায়গাতে, সো আমরা কথাবার্তা না বললেও বেশ কিছু বিষয় বুঝে যাই, বা ও এটা করতেছে, আচ্ছা ঠিক আছে কেন করতেছে, যেটা আমাদের থেকে যারা একটু পরের আছে তারা বিষয়টাকে ওইভাবে মানে দেখে না বা বোঝে না, বা হয়তো এরকমটা ভাবে আসে না মাথার মধ্যে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যারা ক্যান্ডিডেট হয়েছে বা যারা ভোটার ছিল তাদের যে সেন্স বা যেই আবেগের জায়গা থেকে ভোটটা দেওয়া হয়েছে এটা সবার সমান ছিল, একদম সবার সমান ছিল। মানে আমি ভোট কেন্দ্র প্রত্যেকটাতে যখন, মানে আমি অলমোস্ট 4টা থেকে 5টা ভোট কেন্দ্রে ঘুরেছি, প্রত্যেকটাতে আমি দেখেছি যে ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, প্রত্যেকের মানে একটাই আনন্দ, মানে অনেকটা উৎসবের মতো ছিল ভোটটা, কোনো ভয় ছিল না। বা এই যে আর্মিদের দেখে আমরা যেমন পোশাক আশাক দেখে অনেকটা ভয় পাই বা বাচ্চারা দেখলে হচ্ছে দৌড়ে চলে যায়, এরকমটা ছিল না, ওরা বরঞ্চ সামনে গিয়ে দাঁড়ায় আছে, এরকম ঘুরতেছে ফিরতেছে, অনেকটা মেলার মতো হচ্ছিল আর কি স্কুল বা কেন্দ্রগুলোর বাইরে। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে নট অনলি এইজ ফেস, সকল পরিসরে সকল বয়সী মানুষদের জন্য এটা একটা মানে ভোটটা খুবই উৎসবমুখর একটা ভোট ছিল। তানজিলা, তোমার এক্সপিরিয়েন্স থেকে একটু শুনতে চাই যে ধরো ক্যান্ডিডেটদের সাথে কথা বলছো বা ভোটারদের, তো তোমার এজে ওদের কমিউনিকেশনটা কেমন ছিল? যে খুব ফ্রেন্ডলি নাকি মানে ওই প্রফেশনাল জায়গা থেকে তোমার সাথে কমিউনিকেট করেছে? এখন হচ্ছে যে আমি যেহেতু মানে পলিটিক্যাল কোনো ব্যাপার কাভার এখনো করছি না, সো ক্যান্ডিডেটের সাথে আমার খুব বেশি মানে কমিউনিকেট করা হয়নি। ডাকসুর সময় তো করেছিলে। হ্যাঁ, তো ওই টাইম ডাকসু থেকে শুরু করে এই ন্যাশনাল যে ইলেকশন, মানে কমপ্লিটলি আমার জন্য ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ ডাকসুতে আমি আমার ভোট এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানব, ডাকসু ন্যাশনাল ইলেকশনের পার্থক্য। সো এখানে আমি যদি এখন ন্যাশনাল ইলেকশনের কথা বলি, এখানকার ভোটাররা যেভাবে কমিউনিকেট করেছেন, মানে আমার এইজের কাছাকাছি এইজের যারা ছিলেন, আমার এজ বলতে গেলে বা 30 বা 32-5 পর্যন্ত, সবাই কিন্তু ফার্স্ট টাইম ভোটার। সো আমি যখন তাদের সাথে কথা বলতে গিয়েছি এরকম যে একদম বলে, আচ্ছা আমি না ওকে ভোট দিয়েছি, আমার ইচ্ছা ছিল অনেক, আমি তো সেজে গুজে এসে আমার জামা কাপড় আমি মানে রেডি করে রাখছিলাম রাতে, আমার বন্ধু বান্ধব সবাই মিলে তারপরে আমরা ভোট দিতে আসছি এখানে। সো ওইখান থেকে মনে হয়েছে যে আমার যে বয়সের জন্য তারা আমার সাথে আর ওপেনলি কথা বলছে। অ্যান্ড এইখানে আমার বয়সের বাইরে যদি বলি তাহলে হচ্ছে অনেক এজ মানে অনেক বয়স্ক যারা এসেছিলেন তারা আরো আমাদেরকে ছোট মনে করে, যে বুঝছো তোমরা এগুলো করতেছো না, ঠিকঠাক অ্যাডভাইস দিয়েছেন এইটা। তারপরে হচ্ছে যে আরো এরকম আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল সেটা বিদ্যানিকেতনে, ওখানে একটা কাপল ছিলেন, ওনারা দুজনে এসেছেন, ভোট দিয়েছেন, তারপরে খুব হ্যাপিলি ছবি তুলছিলেন, আমি আর আরাফাত ভাই ছিলাম। দেন উনি এখন বলছেন যে আমি তো ভোট দিয়েছি, আমার কাছে এই ব্যাপারগুলো এত এত গুরুত্বপূর্ণ, আমি সব মেপে মেপে দেখে তারপরে ভোট দিয়েছি, এখন আমি চাই এটা ওদের জন্য শেষ সুযোগ। সো যারাই আসবে আমি চাই তারা যেন ঠিকঠাকভাবে কাজ করে, আর তোমাদের বয়সের অনেকে আমি চাই ওরা যেন সংসদে আসুক, কারণ আমাদের বয়স তো শেষ হয়ে যাচ্ছে, এখন তো তোমাদের সময়, তোমরা যদি আসো তাহলে দেশটা ঠিকঠাকভাবে তাল মিলিয়ে আগে মানে সামনে যাবে। সো এইখান থেকে মানে আমার বয়সের হোক বা বয়স্ক যারা হোক সবারই একটা এক্সপেকটেশন ছিল, যেটা রীতা বললো যে মোটামুটি সবাই একই সেন্টিমেন্ট শেয়ার করছিল। আচ্ছা, তো যদি আমরা ফ্যাক্ট চেকিং এর কথা বলি, ফ্যাক্ট চেকিং কিন্তু বিশাল বড় একটা দায়িত্ব তোমাদের রিপোর্টিং এ। যখন দেখছো যে তোমাদেরই বয়সের মানুষরা বা তোমাদেরই ব্যাচমেট এই রুমারগুলা বা মিসইনফরমেশনে প্রভাবিত হচ্ছে অথবা ওরাই স্প্রেড করছে, তখন তোমরা এটা কিভাবে ট্যাকল করো অ্যাজ রিপোর্টার্স? ওকে, আমি যেটা করি নর্মালি, আমি যে কোনো জিনিস শেয়ার করার আগে
চেক করে নিই যে অ্যাকচুয়ালি আমার যেই সোর্সটার মাধ্যমে আমি শেয়ার করছি মিমস ছাড়া বাকি যেগুলো যাতে মিসইনফরমেশনের জায়গা থেকে যাতে আমি মিসইনফরমেশনটা না ছড়াই, এবং আমার আশেপাশে যারা ক্লোজ বন্ধু বা ক্লোজ রিলেটিভ বা আমার আত্মীয় স্বজন বাবা মা ভাই যারা আছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলে রাখি যে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে আগে যাচাই বাছাই করতে হবে, এবং ওই যেই জায়গাটা যেই পেজটা যেই গ্রুপটা থেকে আমরা শেয়ার করছি বা যেই মিমস বাদে যে কোনো কিছু শেয়ার করার রাইটস রাখা যায়, বাট সেক্ষেত্রেও আমাদের বিশেষ কিছু জায়গা দেখা উচিত যে কোন ধরনের মিমস কোন ধরনের বিষয়গুলো, যেহেতু ব্যক্তিগত পার্সোনাল প্রোটেকশনটা খুব জরুরি, তারপর মানুষের যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো শেয়ার করছি সেখানেও প্রোটেকশন জরুরি আমাদের সাথে সাথে আদার্স মানুষদেরও। তো সেটা আমার ক্লোজ রিলেটিভ ক্লোজ ফ্রেন্ড সবাইকে বলা আছে, এবং আমাদের একটা গ্রুপও করা আছে যেখানে আমরা মূলত কোনো কিছু শেয়ার করা বা কোনো গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট যেমন নোয়াখালী হাতিয়ার যে একটা ঘটনা আসছে সেটাকে আমরা এখন পর্যন্ত ওইভাবে গুরুত্ব সহকারে দেখছি, এখন পর্যন্ত দেখছি বক্তব্য সব কিছু দেখছি, কিন্তু আমরা ওইভাবে ওইটা ফেসবুকে ফলোভাবে প্রচার করার ক্ষেত্রে বিরত রাখার চেষ্টা করছি আমাদের যতটুকু আমাদের সারাউন্ডিং এর মধ্যে পড়া, কারণ প্রত্যেকটা ফ্যাক্ট তো আসলে চেক করা জেনে নিতে হবে, কারণ আমরা কোনো কিছু শেয়ার করবো না। একজন রিপোর্টার আমি একজন শেয়ার করার জায়গা থেকে যদি আমি শেয়ার করে থাকি তাহলে সেটাকে মানুষ অথেন্টিক মানে ভাববেই যে হ্যাঁ ও একজন রিপোর্টার নিশ্চয়ই এইটাই ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গাটা থেকে আমি এখন পর্যন্ত বিরত রেখেছি, এবং আমার আশেপাশে আমার গ্রুপের আমার ফ্রেন্ডের সবাইকে আমরা বিরত রেখেছি, আমার ভাই বাবা মা সবাইকে। তোমরা নিশ্চয়ই এটা নিজেদের একটা দায়িত্ব হিসেবে নিয়ে নাও যে মিসইনফরমেশনটা ট্যাকল করা among your family and friends, এটাও as a journalist and as a woman you need to help, তাই না? আমার আমি যেহেতু জার্নালিজমের স্টুডেন্ট, সো আমার ফ্রেন্ড বা আমার সারাউন্ডিংসে যারা থাকে তারা এই ব্যাপারে একটু সচেতন আছে, বাট আমার প্রবলেম তখন হয় যখন মানে বাসা থেকে মানে আমার ফ্যামিলি থেকে কেউ কখন করে তারা তো বুঝতে পারছে না যে কোনটা ঠিক বা কোনটা ভুল। আমার এরকম হয়েছে যে মানে একদম ইলেকশনের দিন আমি ডিউটিতে আছি, হুট করে আমার একটা টেক্সট এসেছে অ্যান্ড আমি যখন ওটা দেখছি তখন আমার একজন মানে আমার এক কাজিন আমাকে টেক্সট করেছে অ্যান্ড বলেছে যে এই নিউজটা ডেইলি স্টার কেন ছাপেনি, মানে ওরা তো তাহলে হচ্ছে যে মিডিয়া অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, তার মানে ভোট রিগিং হচ্ছে। তখন আমি ওটাকে চেক করেছি যে এখান থেকে ও ফটোকার্ডটা দিয়েছে ওটা আসলে সত্যি ছিল কিনা। তারপরে আমি দেখছি আমাদের এখানে নেই, এবং যে এখানে সোর্সটা যাও কোনোভাবে বিশ্বাসযোগ্য না। তখন আমি বলেছি যেহেতু আমরা যে নিউজই পাবলিশ করব না কেন সেটার দায়ভার আমাদের নিতে হবে, সো আমি যদি একটা লাইনও বলি সেটার দায় আমি নিতে বাধ্য। সো এইটা কোনোভাবে যেটা ভেরিফাই করা পসিবল না, আমি তো সেই নিউজটা কোনোভাবে ছাপতে পারি না। আলটিমেটলি দেখা গিয়েছিল সেই মানে তথ্যটা কিন্তু ভুল ছিল। সো আমি ওকে মানে এটুকু বুঝিয়েছি যে তুমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় একটা ফটোকার্ড চলে আসছে ওটাকে অন্ধভাবে কোনোভাবে বিশ্বাস করতে পারো না। তুমি অন্য যেসব আউটলেটকে যেগুলো বিশ্বাসযোগ্য তুমি জাস্ট তাদের ওয়েবসাইটে গিয়ে দেখো। সো এখানে একটু প্রবলেম হয়, মানে বাসায় যখন বোঝানোর চেষ্টা করি যে না এইটা একটা ভুয়া ফটো কার্ড ছিল, এই ক্ষেত্রে আমার সবসময় একটু মাথা গরম করে একটু বোঝাতে হয় যে আরেকবার দেখো, বারবার চেক করো। সো এইভাবে চলছে। এখন একটু ডাকসু বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনস নিয়ে কথা বলতে চাই। তুমি কি কভার করেছিলে স্টুডেন্ট ইউনিয়ন? কিন্তু তুমি কভার করেছিলে, বেশ এক্সটেন্সিভলি কভার করেছিলে। ওই ইলেকশন ওয়াজ কমপ্লিটলি লেড বাই ইয়োর জেনারেশন, পুরোপুরি তোমার জেনারেশন। আবার ওটা থেকে বের হয়ে এসেই হচ্ছে ন্যাশনাল ইলেকশন কভারেজ। এই দুইটার মধ্যে একটু পার্থক্য জানতে চাই, তোমার এক্সপিরিয়েন্স, এবং তোমাদের দুইজনের থেকে একটা জিনিস জানতে চাই যে তোমরা যখন ন্যাশনাল ইলেকশন কভার করতে গেলা তোমাদের কি এক্সপেকটেশন ছিল অ্যাজ জার্নালিস্ট, যে তোমরা কি দেখতে যাচ্ছ বা তোমরা কি ফেস করতে যাচ্ছ? প্রথমে একটু ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের পার্থক্যটা জানি। আমি তো দুটোই করেছিলাম, ডাকসু অ্যান্ড রাকসু মানে আর ন্যাশনাল ইলেকশন। আমার মনে হয় সব থেকে বেশি এক্সাইটিং এনভায়রনমেন্ট পেয়েছি স্টুডেন্ট ইউনিয়ন, বিকজ প্রায় 1 মাসের মতো সময় ধরে যে মানে প্রচার বা ক্যাম্পেইন হয়েছিল, এত নতুন এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, নতুন মানে পোস্টার, যেহেতু যে রঙিন বানানো যাবে না, তো অনেকে পান্ডা মানে অনেক ধরনের পোস্টার এনেছিল। তারপরে সবাই নিজেদের জন্য আলাদা আলাদা গান বানিয়েছিল। সো আর হ্যাঁ, আমি যেহেতু এখনো রানিং স্টুডেন্ট, সো আমার কাছে এসে পর্যন্ত ভোট চেয়েছে, আমি ভোটার ছিলাম। সো এরকম হয়েছে কি আমি ভোরবেলায় ভোট দিতে বের হব, সো তার আগে সবাই মিলে আমরা রুমমেটরা সবাই মিলে বসছি যে আচ্ছা ওকে ভোট দিব, ওকে কেন ভোট দিব, ওর সোশ্যাল মিডিয়া দেখি তো ও কী করতে চেয়েছে। এগুলো সব আমরা যাচাই বাছাই করেছি। তারপরে হলে তো একটা ফেস্টিভ মুড ছিল, সবাই আসছিল একদিন আমাকে ভোট দিলে আমি তোমাদের জন্য এই করে দিব, এগুলো করব। সো এই ইশতেহারগুলো নিয়ে আসছিল।
এই জায়গা থেকে মানে ডাকসু পুরো ওই একটা মাস আমাদের জন্য মনে হচ্ছিল যে ঈদের সময় চলছে। ন্যাশনাল ইলেকশন কি তাহলে সেই তুলনায় আরেকটু ভারী লাগছিল, দায়িত্বটা আরেকটু বেশি হেভি মনে হচ্ছিল? এখানে যদি আমি বলি ন্যাশনাল ইলেকশনটা আমার পার্সোনালি তার তুলনায় অনেক বেশি কম মানে মনে হয়েছে, অনেক বেশি কম মনে হয়েছে। কারণ ডাকসু আমার ডিউটি শুরু হয়েছিল সকাল 6:30 মানে 7টার মধ্যে আমি বের হয়েছিলাম, অ্যান্ড পরের দিন আমি সকাল 6:30 পর্যন্ত বা 7টা পর্যন্ত ধরতে গেলে ওই জায়গাতে ছিলাম, মানে কন্টিনিউয়াসলি একটা সময়, মানে এবং শ্বাস ফেলার সময় ছিল না। এখানে কি হচ্ছে, আচ্ছা ওই অমর একুশে হলে একটা রিগিংয়ের ঘটনা শুনলাম, এটা কি আসলে সত্যি কিনা, জাস্ট ফ্যাক্ট চেকিংয়ের জন্য ওখানে চলে যাও। কিন্তু ন্যাশনাল ইলেকশনে আমি আমার 17তে যে জায়গায় ডিউটি ছিল, আমাদের যে এক্সপেকটেশন ছিল কিছু একটা হবে, আমরা সবাই রেডি, কিন্তু একটু ধাক্কাধাক্কি হয়নি। মানে ভোটাররা আসছে, ভোট দিচ্ছে, চলে যাচ্ছে, এবং খুবই কিন্তু মানে ডিসিপ্লিনড একটা তোমারও কি এরকম এক্সপেকটেশন ছিল যে কিছু একটা ঘটবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি ওয়াজ ডিফারেন্ট? কিছু একটা ঘটবে এটা কখনোই আমার মাথায় ছিল না, কারণ এত বেশি ঘটেমান চিন্তা নিয়ে আমি কখনোই এক্সপেকটেশন ছিল না। কারণ হচ্ছে আমি দেখতেছিলাম, যেহেতু আমি এখানেই থাকি, প্রতিনিয়ত টহল, যেহেতু ঢাকা 12-র মধ্যে আমি থাকি, সো মোটামুটি প্রতিনিয়ত টহল, তারপর হচ্ছে সেনাবাহিনীদের উপস্থিতি ছিল। তবে কিছু ঘটার পসিবিলিটি যে একেবারে ছিল না তা না, বাট আমার এক্সপেকটেশনের জায়গা থেকে যাতে না হয় আমি এটাই চাচ্ছিলাম মূলত। তবে হ্যাঁ, খুবই দারুণ পরিবেশ ছিল এবং সিরিয়াল তো ছিলই, এবং লাস্ট মিনিট সকাল থেকে একটা উৎসবমুখর পরিবেশ ছিল প্রতিটা বাসায়। আমার বাসাতেও ছিল, যদিও আমি নারায়ণগঞ্জের ভোটার, তো আমার মা আমাকে বারবার ফোন দিচ্ছিল যে তুমি কি ভোট দিতে আসবা, আমি কি রান্নাবান্না কি করবো। তা আমার বাসায় প্রচুর আনন্দ উৎসবের মতো চলছিল। আর আমি যেহেতু এখানে একা থাকি, আমার হোস্টেলের মধ্যে পুরো হোস্টেল খালি ছিল, ভোট দিতে চলে গেছে। আমি একমাত্র ব্যক্তি শুধুমাত্র কভারেজের জন্য এখানে আছি, এবং আমি রাতের বেলা আমি ঘুরতেছি 10-12 যেহেতু কাছাকাছি, সো আমি ঘুরে ঘুরে দেখতেছি যে প্রত্যেকটা বাসায় বাচ্চারা মাঠের মধ্যে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, কেউ ব্যাডমিন্টন খেলতেছে। তা আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল, এবং আমার তখনই ভয়টা ভাঙতে শুরু করে যে আসলে আমি যেটা ভাবতেছি ওটা হবে না। কিন্তু গত 2024-এ যে 17-র যে ইলেকশনটা ছিল ওইটা খুবই ইনোভেটিভ। আচ্ছা, এটা সাথে আপুর সাথে রিলেট করে আমি আমার মানে এক্সপেকটেশনটা কেন ছিল, এক্সপেকটেশন বলছি কারণ হচ্ছে মানে ভোটের আগের দিন রাতে আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখছিলাম যে কত রিউমার ছড়াচ্ছে, সো আমি ভেবেছিলাম যে এইটা কি কোনোভাবে মানে, এবং আমরা তো দেখেছি এই গত 1.5 বছর এই রুমারের কারণে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গেছে। এক্স্যাক্টলি, আমি এটার জন্য ভেবেছিলাম। আর আপু যে বললো না সবাই চলে গিয়েছে, আমার একদম সেম এক্সপিরিয়েন্স আছে। আমার রুমমেট, মানে আমি এবার প্রথম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারিনি। আমার রুমমেট হচ্ছে, ও বলছে যে না ভোট দিতে যাবো না, আমার হল পুরো ফাঁকা, সবাই চলে গিয়েছে, এখন উনি বলছে ভোট দিতে যাবো না, ভোট দিয়ে কী হবে। তারপরে সকালবেলা দেখলাম উনি সুন্দর করে রেডি হয়ে বলছে এই যাই রে রুবিন ফারহানারে ভোট দিয়ে আসি। আমি তারপরে ঘুম থেকে উঠে আমার মানে তখন রেডি হতে হবে, উনি একদম ভোরবেলা উঠে ওনার বাসায় চলে গেছে জাস্ট ভোট দেওয়ার জন্য। সো শি ওয়াজ সো এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি লাস্টলি তোমাদের কাছ থেকে দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে এই অভিজ্ঞতা, মানে নারী সাংবাদিক হিসেবে এই ইলেকশন কভার করলে এটা আমাদের মানে বিশাল বড় একটা ন্যাশনাল হিস্টোরিক একটা ইনসিডেন্ট ছিল। এই দায়িত্ব পালনের মধ্যে কি ভিন্নতা ফিল করেছো, এবং তোমরা কি শিখেছো অ্যাজ জার্নালিস্ট? হোয়াট লেসন ডিড ইউ টেক অ্যাওয়ে ফ্রম দিস? আমি যদি বলি, আমি বিগত 2024 সালে যখন ইলেকশন কভার করি, তখন আমি নারায়ণগঞ্জের বেশ কিছু জায়গা বা উপজেলা ঘোরার সুযোগ পেয়েছিলাম। ওই তুলনায় এইবার আমি ইলেকশন কভারেজ করতে গিয়ে যে বিষয়টা দেখেছি, যে ওই টাইমে ভোটারদের একটা ভীতি ছিল, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, তো আমরা যাব না। এই ইলেকশনেও সেম বিষয়টা ছিল, তবে খুব বেশিক্ষণ এটা ধরে রাখতে পারেনি, কারণ অল্প অল্প মানুষের শেষে যখন ভোট দিতে শুরু করে, প্রত্যেকে যখন প্রত্যেকের অভিজ্ঞতা বলতেছিল তাদের প্রতিবেশীদের বা রাস্তা দিয়ে যেতে যেতে বা নিজেরাও দেখতেছিল, তখন পত্রপত্রিকা বা অনলাইনগুলোতে যখন দেখতেছিল যে কোনো ধরনের ইনসিডেন্ট হচ্ছে না, তারা কিন্তু পরবর্তীতে সাহসটা নিয়ে ভোট দিতে আসছে। এইটা সবচেয়ে বেশি আমার কাছে মানে খুবই ভালো লাগার জায়গা। প্লাস হচ্ছে
ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে তো দুর্দান্ত লেগেছে যে মানুষ আসলেই অংশগ্রহণ করছে ভোটের জন্য, যেটা আমি গত 2024-এর ইলেকশনে খুবই কম দেখেছি। এর আগে সিটি কর্পোরেশন ইলেকশনেও আমি খুব কম দেখেছি, কারণ মানুষের যেটা তানজিলা বলছিল যে ভোট দিয়ে কি হবে, মানুষের মধ্যে এই প্রশ্নটা ছিল, কিন্তু এইবার এই প্রশ্নটা কারো ছিল না। প্রত্যেকের জায়গা থেকে একটাই প্রশ্ন ছিল যে আমার ভোট আমার অধিকার, আমি যেহেতু দিব তার মানে আমার অধিকারটা আমি এখানে অ্যাপ্লাই করছি, যেটার মাধ্যমে আমি একজন সরকার নির্বাচিত করতে পারবো। তাদের মধ্যে ওই বোধটা তৈরি হয়েছে এবং ওই ভীতিটাও ছিল না। তো আমি যখন একজন ভোটারের সাথে আমার কথা হয়, সে হচ্ছে এই নিয়ে 4 বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু এইবারই সে ফার্স্ট টাইম ভোট দিতে আসছে এবং দিতেও পেরেছে। গত বছর যখন উনি ভোট দিতে আসে তখন উনি জানতে পারে যে ভোট হয়ে গেছে, বা দেওয়া হয়ে গেছে বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় এটা বলতে যে ভোট নাই। আচ্ছা, ওনাকে বলা হয়েছে, ভলান্টিয়াররা বলছে যে ভোট নাই, তো বলছে যে ভোট যেহেতু নাই তো সে আর কথা না বাড়াইছে, চলে গেছে। তারপর সিটি কর্পোরেশন ইলেকশনেও সেম ঘটনা। তো উনি এইবার আসছে যে ভোট দিবে কি দিবে না সেই চিন্তা থেকে যে আদৌ দিতে পারবে কি না। তো উনি প্রথমে একবার সকালবেলা 7:30 বাজে ঘুরে গেছে, তারপরে সে ভোট দেয় নাই, ভাবছে যে যদি একটু পরে আসি দেখি। 10টা বাজে আসছে, যখন দেখছে যে আসলেই মানুষ ভোট দেওয়ার জন্য আসতেছে, নতুন নতুন জামা কাপড় পরে, হাতে মেহেদি দিয়ে, তারপর অনেক উৎসবমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে, তখন সে উৎফুল্লিত হয়েছে যে হ্যাঁ আসলেই আমি ভোট দিতে পারবো। এবং সে ভোট দিয়েছে, ভোট দিয়ে নিজের অভিজ্ঞতা সাংবাদিকদের সাথেও শেয়ার করছিল এবং আমার সাথে পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটা যখন শেয়ার করতেছিল তখন আমার মনে হচ্ছে এটাই একটা বাংলাদেশে সচিত্র হওয়া উচিত ছিল, যেটা আমরা ভয়ভীতির মধ্য দিয়ে নিজেদের মধ্যে অবদমিত করে রাখতাম। একজন জার্নালিস্ট হিসেবেও আমার সেম ফিলিংসটাই বরাবর ছিল যে কি হবে, বা আমাদের বরাবরই বলা হয় যে সেফটি ফার্স্ট, বাট আমরা এটা করতে পারি না সবসময়, কারণ আমাদের পক্ষে এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ কখন কোথায় কিভাবে কি ঘটছে আমরা জানি না। লাস্ট টাইম যখন আমি রূপগঞ্জের কভারেজে যাই তখন আমি দেখতে পাচ্ছিলাম যে বিদেশি ডেলিগেটসরা এসে বা যারা পর্যবেক্ষকরা আছে তারা এসে হচ্ছে কেন্দ্রগুলো ঘুরছে। ওই টাইমে অলরেডি বাইরে মানে ওইখানকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেডি, মানে কিছু একটা হবে ওরা বের হয়ে যাবে। এবারেও সেম ঘটনা ছিল, বাট হচ্ছে বের হয়নি, মানে সম্ভাব্য ছিল, বাট যেহেতু কোথাও এরকম ধরনের দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেভাবে তেমন কিছু হয়নি, সেক্ষেত্রে পুরোটাই সুন্দর এবং সাবলীলভাবে ঘটছে। এবং ভোটাররাও লাস্ট মিনিটে, মানে আমি যখন এজেন্টের সাথে কথা বলছিলাম যে কখন ভোট বেশি পড়তেছিল, সে বলল যে সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত ভোটার সংখ্যা খুবই কম ছিল। যখন আস্তে আস্তে একদম 11টা থেকে মানে 10:30 থেকে 2:30 পর্যন্ত মানে ভোটের জায়গা মানে উঠার সময় ছিল না আমাদের। সো এতটাই ভোট ছিল যে বিগত সময়গুলোতে আমরা তাহলে তুমি বলবা যে এই জাতীয় নির্বাচনটা এবার কভার করে তুমি যেটা শিখেছো যে বাংলাদেশি মানুষ আসলে ওদের নাগরিক দায়িত্ব পালন করতে চায়, দে রিয়েলি ওয়ান্ট টু, তাই না? হ্যাঁ, তানজিলা তোমার? আমি জানি না কেন ওনার থেকে আমার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হচ্ছে, কারণ আমি তো 17তে বললাম তোর দায়িত্বে ছিলাম। ওখানে ফরেন জার্নালিস্ট যারা ছিলেন ওই যে গুলশান মডেল স্কুলের সামনে, ওখানে অনেক বেশি ভিড় ছিল। অ্যান্ড বাকি সেন্টারগুলোতে গিয়ে আমার মনে হয়েছে না জার্নালিস্ট আছে না ভোটার আছে। এই যে মানে এত এক্সাইটমেন্ট দেখার পরেও ভোটার টার্ন আউট ওয়াজ সো লো। মানে আমি বিকেল 3:30টায় লাস্ট টার্ন আউটের যে হিসেবটা পেয়েছিলাম সেটা হচ্ছে আদমজি কলেজ থেকে, সেখানে ভোটার টার্ন আউট ছিল 35%। 1 ঘন্টাতে আর কতটুকুই বা মানে বাড়তে পারে, বড় জোর 40%। কিন্তু মানে আমি এক্সপেক্ট করেছিলাম অন্তত ঢাকার এই সেন্টারগুলো যেহেতু মানে একদম খুবই সিকিউরড একটা জায়গা, এখানে অন্তত কোনো ভ্যালেন্সের মানে আশঙ্কা থাকা তো কথা না। সো ভোটাররা সবাই আসবেন এবং নিজের ইচ্ছে মতো ভোট দেবেন, কিন্তু এত কম টার্ন আউট হওয়ার কারণে এই জায়গাতে আমি একটু বেশি হতাশ করতে পারি। ঢাকা 17 এমন একটা এলাকা, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, ঢাকা 17 খুবই আমরা বলবো যে খুবই পশ একটা এরিয়া। সেইখানে ভোটারদের আনাগোনা তুলনামূলক কম থাকে, বিশেষ করে সাততলা, করাইল বস্তি, এইগুলো মূলত ভোট কেন্দ্রের জায়গাটা হিসেবে ধরা হয়। আমি যখন কভারেজে যাই তখনও আমার সেম অভিজ্ঞতা ছিল, যখন আওয়ামী লীগের সময়কালীন সময় আমরা যখন কভারেজে যাই তখন সেম অভিজ্ঞতা ছিল। আমরা সাততলা এবং করাইল থেকে পুরো ডিফারেন্স ছিল হচ্ছে বাড়িধারা, এই জায়গাগুলোর ভোটের জায়গাগুলো, এবং ওদের ওইখানে লাস্ট মিনিটেও আসছে ভোট দিতে, গাড়ি থেকে সুন্দর করে হাই হিল পরে। আমার এরকম একটা হয়েছে যে 4:28 আমরা বসে আছি, জাস্ট দুজন, মানে ভোট বন্ধ হওয়ার 2 মিনিট আগে আমরা দুজন বসে আছি। আচ্ছা ঠিক আছে, ওরা যে মানে ব্যালট বক্সটা যে মানে বন্ধ করবে ওই টাইমটাতে কি হয় ওটা দেখার জন্য বসেছিলাম। এখন মনে হচ্ছে যে খুবই হাত পা ছড়িয়ে আরামের মতো বসে আছি, এখন মনে হচ্ছে আর কি হবে।
তখন দেখলাম যে দুটা মেয়ে খুব সুন্দর মানে সুন্দরভাবে সেজে গুজে দৌড়ে দৌড়ে আসছে। এখন আমি বলছি দৌড়ে কেন আসবে, মানে এখন তো নিশ্চয়ই ভোট দেওয়ার কথা না, কারণ প্রায় 4:30 বেজে গেছে, আর কি করবে। তারপরে হচ্ছে যে একজন ভোট দিতে ঢুকতে পেরেছিল আর একজন মানে গেটের বাইরে ছিল, সো উনি আর ভোট দিতে পারেনি। আর মানে সেন্টারে যারা থাকে তাদের তো মেবি সবাইকে ভোট দিতে হয়, সেই জন্য মানে একজন ভোট দিতে পেরেছিলেন। পরে আমি যখন গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি মানে এই যে একদম লাস্ট মোমেন্টে কেন আসছেন, আপনি তো এখন ভোট দিতে পারবেন না, তখন ওনার কথা ছিল যে আমি তো বুঝতে পারি না এই যে এরকম ভোট দেওয়া যাবে, সবাইকে দিতে দেখে আমার এত এক্সাইটেড লাগছে, সেজন্য আমি সেজেগুজে চলে আসছি। কিন্তু সেজেগুজে আসার পর উনি ভোট দিতে পারেননি। সো আমার মনে হচ্ছিল যে মানুষের মাঝে মানে কনফিউশনটা শেষ পর্যন্ত ছিল, ওটা থেকে এখন দেখা যাক এই 5 বছরে কি হয়, কিভাবে চলে, তারপরে হয়তো পরের ইলেকশনে সব মানুষ। তবে তোমরা কি বলবে যে এই ইলেকশনটা কভার করার পর তোমাদের মধ্যে ব্যক্তিগতভাবে একটা জার্নালিস্ট হিসেবে তোমাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কি আরেকটু শক্ত হয়েছে, আরেকটু বেড়েছে? তা অবশ্যই আমার কাছে মনে হয় কি হ্যাঁ বেড়েছে, কেননা হচ্ছে আমি বাইরে থেকে কি হচ্ছে, ভোটার টার্নআউট এত হয়ে গেল, মানে সে জিতে যাচ্ছে, ওই ব্যাপারগুলো বিশ্বাস না করে আমি যে নিজে ভেরিফাই করতে পারি, আমি মানে এজেন্ট যারা ছিল, তারপরে পোলিং অফিসার যারা ছিল, তাদের কাছে গিয়ে কথা বলতে পারি যে অ্যাকচুয়ালি ভোটার টার্নআউট কত, এই পর্যন্ত কতজন ভোট দিতে এসেছেন, সকালে কত ছিল, এখন কত ছিল, এই কোয়েশ্চেনগুলো করে ভেরিফাই করে তারপরে আমি মানে নিউজটা পাঠাতে পারছি। সো এইখান থেকে মনে হয়েছে I grew up. প্রিভিয়াস ইলেকশন থেকে তো এটা ডেফিনেটলি ডিফারেন্ট ছিল, এবং আমার অভিজ্ঞতা ডিফারেন্ট হওয়ার কারণে আমি একটা পলিটিক্যাল দলকেও কভার করছিলাম। সো আমার জন্য এটা কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ হচ্ছে ওরা কি করতেছে, কখন কি হচ্ছে, জিতবে কি জিতবে না, কয়টা আসন পাচ্ছে, আমার কি অবস্থা হবে, বা আমি কাকে বেশি মানে থাকে ব্যক্তিগত জায়গা থেকে তো সাপোর্টের জায়গা তো থাকেই, আমার দল আমি যাকে কভার করছি তার প্রেফারেন্স কি হবে, এই একটা নিয়ে মানে টান উত্তেজনা ছিল, যেটা গতবার ছিল না বা গত ইলেকশনগুলোতে হতো না। আচ্ছা, তোমাদের কাছ থেকে লাস্টলি একদম সংক্ষেপে জানতে চাই, স্পিকিং ফ্রম তোমাদের জেনারেশনের পার্সপেক্টিভ, জেন জি সাংবাদিকদের কাছ থেকে সবচেয়ে বেশি কি এক্সপেক্ট করে এখন? রীতা, তুমি যদি বলো। অবশ্যই সত্য সংবাদ, এবং আমাদের সাংবাদিকতাটা এমন একটা পর্যায়ে চলে গেছে বা ধীরে ধীরে যাওয়ার পথে আছে, আমরা সেই জায়গাটা থেকে উঠে আসার চেষ্টা করছি, সেটা ইয়েলো জার্নালিজম, যেটাকে আমরা চাচ্ছি যে হচ্ছে মানে একটা নতুন একটা উত্থানের মধ্য দিয়ে, শুধুমাত্র জেনজি না, প্রত্যেকটা জেনারেশনই চায় যে জার্নালিজমের জায়গাটা যাতে আরও বেশি হচ্ছে সুষ্ঠু হোক, ফ্রেশ হোক, ক্লিন হোক, এবং জবাবদিহিতার জায়গাটাও হচ্ছে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের জায়গাগুলোও তো যাতে ক্লিয়ার থাকুক। কারণ আমরা অনেক সময় দেখি যে তাড়াতাড়ি স্টোরি কভারেজ করা বা তাড়াতাড়ি স্টোরি দিতে গেলে তখন আমাদের কোনটা তথ্যের জায়গা থেকে আমরা অনেক ধরনের ভুল ভ্রান্তি করে থাকি, যেটা মানুষকে বিভ্রান্ত করে। কারণ মানুষ তো নিউজ পড়তে চায় এবং দেখতে চায় পুরো সমগ্র দেশের খবর, নিজেদের তারা তো যেতে পারে না, তারা চায় যে আমাদের কাছ থেকে একটা সুষ্ঠু খবর, তো সেই ভরসার জায়গাটা অনেকটা কমে গিয়েছিল। সো আই হোপ যে আমরা নেক্সট জেনারেশন যারা জার্নালিজমে আসবে বা আমরা যারা জার্নালিজম করছি এই জিনিসটা ধরে আমরা যাতে সামনের দিকে মানুষের ভরসার জায়গাটা আরো স্ট্রং ভাবে আস্থার জায়গাটা ধরে রাখতে পারি। তানজিলা? আচ্ছা, এখন আমার কাছে মনে হয় মানে নতুন যে জেনারেশন আমাদের থেকে শুরু করে আরও আসবে, সবার কাছে মানে অ্যাক্সেস আছে ইনফরমেশনের, তারা সব কিছু জানে, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে এই ব্যাপারটা মানে আলাদাভাবে জানানোর জন্যই কিন্তু জার্নালিস্টরা আছে। সো মানে কোনোভাবে ফ্যাব্রিকেটেড নিউজ না প্রেজেন্ট করে, বরং দেখুন কি হলো ভিডিওতে, এই ধরনের নিউজ থেকে বের হয়ে, যেটা হয়ে গেছে ক্লিকবেট থেকে বের হয়ে কেন হয়েছিল, এটার পেছনে কারণ কি ছিল, এবং আদৌ হয়েছিল কিনা, এই ইনফরমেশন একদম ঠিকঠাকভাবে দিয়ে সেই নিউজটা যেন প্রেজেন্ট করা হয়। মানে একদম তাড়াহুড়ো করে নিউজ প্রেজেন্ট করার চাইতে একদম সত্য নিউজটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়। অ্যান্ড আরেকটা কথা তো আছেই, কোনোভাবে আমি সবাইকে খুশি করতে পারবো না, সো কাউকে খুশি করার জন্য কোনোভাবে যেন মানে সাংবাদিকতা এই পেশা বা এই নামটাকে ব্যবহার করা বায়াস যেন না থাকে, কোনো বায়াস হয়। কারণ মানে ডেফিনেটলি অনেক মতাদর্শের মানুষ আছেন যারা তাদের বিপক্ষে গেলেই মনে করেন যে ওকে অ্যাটাক করা হচ্ছে, হয়ে গিয়েছে, সো তাদের কাছ থেকে আমরা কিছু পাবো না। নো, মানে সেকেন্ড মোমেন্টেই হতে পারে যে আপনার দলের পক্ষে কোনো একটা নিউজ চলে আসলো, সো এই জায়গাতে নিজে নিউট্রাল থেকে, নিউজ ইজ
ইয়া সো এই জায়গা থেকে নিউট্রাল থেকে মানে কি হয়েছে সেই ফ্যাক্টটা তুলে ধরো, তোমার কোনো মতবাদ দেওয়ার কোনো তো দরকার নেই, এটুকুই। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানজিলা আর রিতা, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে আমি, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, নট অনলি অ্যাবাউট ইউর জেনারেশন বাট ইভেন পার্সপেক্টিভ ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। আই হ্যাড আ লাভলি কনভারসেশন উইথ ইউ বোথ। থ্যাংক ইউ ফর বিইং অন দ্যাটস হোয়াট শি সেড। থ্যাংক ইউ। Welcome. থ্যাংক ইউ। এই নির্বাচন যারা কভার করেছে, এই প্রজন্মের তরুণ সাংবাদিকরা, তারাই কিন্তু এর রেজাল্ট সবচেয়ে দীর্ঘদিন বহন করবে। উইচ মিনস ফর দেম অ্যাকুরেসি ওয়াজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স অ্যান্ড সো ওয়াজ মেমোরি। ইয়ার্স অন পলিটিক্যাল আর্গুমেন্টস হয়তো বদলে যাবে, তবে যেটা রয়ে যাবে হচ্ছে রেকর্ড, যে রেকর্ড আমাদের তরুণরাই লিখছে। প্রশ্ন আর এটা নয় যে তরুণরা দেশ গড়বে কিনা, তারা ইতোমধ্যে দেশ গড়া শুরু করে দিয়েছে। প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট মন দিয়ে তাদের কথা শুনছি? While you ponder upon that, remember, that's what she said. Thank you for being with us.